দ্রবণ লঘুকরণের সূত্র। একটা মনে করো দ্রবণ আছে, যৌগ আছে, দ্রবণের ঘনমাত্রা মনে করো S1 আর আয়তন হচ্ছে V1, আর এখানে দ্রবীত দ্রবের ভর হচ্ছে কি N। যদি হয় আমরা জানি কি S সমান সমান N/V, এটা জানা আছে সবার? এই সূত্রটা জানা আছে, ঘনমাত্রার সূত্র। একক আয়তনে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীত থাকে তাকে কি বলা হয়? ওই দ্রবণ মোলার ঘনমাত্রা, মোলারিটি। আচ্ছা, আর যদি সম্পৃক্ত দ্রবণের 1 লিটারে 5 মোল দ্রব্য দ্রবীত থাকে তাহলে তার মোলার দ্রব্যতা হবে কি 5 মোলারিটি। তো যাই হোক, এখানে S1 সমান সমান কি হবে? N/V1। আচ্ছা, এখানে H1 V1 বাট N কেন? Nটা এখানে আসলে স্থির থাকবে, N চলক হবে না। N যদি স্থির থাকে, অর্থাৎ দ্রবের পরিমাণটা যদি স্থির থাকে, N স্থির থাকে। এখন আমরা যদি এই দ্রবণের মধ্যে কিছু পানি যোগ করি, পাতিত পানি যোগ করে দ্রবণের ভরটা কি রাখবো? স্থির রাখবো। দ্রবের ভর N স্থির, তাহলে দ্রবণের আয়তন কি বাড়বে না কমবে? আয়তন মনে করো বাড়লো, আয়তন বেড়ে হয়ে গেল V2। দেখো N যদি স্থির থাকে, আয়তন বাড়লে ঘনমাত্রা হ্রাস পাবে, কারণ এখানে N যদি স্থির থেকে S সমানুপাতিক কি হয়? N/V, সরি 1/V কি হয়? V। অর্থাৎ স্থির ভরের কোন দ্রবণের আয়তন যদি বাড়ানো যায় ঘনমাত্রা হ্রাস পায়, আয়তন কমানো হলে ঘনমাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ ঘনমাত্রা এবং আয়তন, দ্রবণের আয়তন পরস্পর কি ব্যস্তানুপাতিক। এক্ষেত্রে আমরা V1 লিটার দ্রবণের মধ্যে পানি যোগ করে V2 লিটার করলাম, তাহলে ঘনমাত্রা পরিবর্তিত হয়ে ধরে নাও S2 হবে। আর দ্রবের মোল সংখ্যা এখানেও কি আছে? N আছে, N স্থির। তাহলে এখানেও কি লেখা যায়? S2 সমান সমান কত? N/, কি V2 লেখা যাবে না? এটা কি সবাই বুঝছো? আচ্ছা, এখান থেকে বা লেখা যাচ্ছে N সমান সমান কি S2V2, S2V2, N সমান সমান S2V2। আর এখানে কি লেখা যায়? এখানে লেখা যাবে N সমান সমান কি S1V1। একই দ্রবণের জন্য না এটা? একই দ্রবণের জন্য এটাও N, দ্রবের ভর, এটাও দ্রবের ভর। তাহলে আয়তন পরিবর্তন করলে ঘনমাত্রা এমন ভাবে পরিবর্তিত হবে যেন আয়তন ঘনমাত্রার গুণফলটা কি N এর সমান হয়। তার মানে এখান এই দুটো সমীকরণ থেকে এটা যদি 1 নং সমীকরণ হয়, এটা যদি 2 নং সমীকরণ হয়, এই 1 আর 2 এর সাপেক্ষে আমরা বলতে পারি S1V1 ইকুয়াল কি S2V2। এই সমীকরণটা বুঝছো সবাই? এই সমীকরণ বুঝছো সবাই? কারো সমস্যা? আবার যদি আরো পানি যোগ করি, এর মধ্যে পানি যোগ করে যদি দ্রবণের V3 হয়, ঘনমাত্রা S3 হয়, তারপরও কি হবে? সেটাও S3V3 কি হবে? ওই ডট 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 সবার গুণফলটা কি হবে? N এর সমান হবে। হ্যাঁ, এটা কি বোঝা গেছে? এই যে অনলাইন ক্লাস কথা বলিও না। পানি বোতল পাই, পানি আছে আমার, ব্রতে খাবো। হ্যাঁ এই আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে S1V1 ইকুয়াল S2V2, এটা দিয়ে আমরা কি করব? এই সমীকরণের কাজ কি? এই সমীকরণ দিয়ে কি কাজ করব? দ্রবণের ঘনমাত্রার সাথে আয়তনের যে সম্পর্কের সমীকরণ। যদি N
স্থির থাকে। তাহলে স্থির বা নির্দিষ্ট পরিমাণ দ্রবের দ্রবণের আয়তন এবং ঘনমাত্রার গুণফল সর্বদা কি হয়? স্থির। এই সমীকরণের সাহায্যে আমরা কি ঘনমাত্রা পরিবর্তন করব আয়তনের সাপেক্ষে এবং নির্ণয় করব। দেখো খেয়াল করো, মনে করো একটা দ্রবণের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এর আয়তন মনে করো 50 মিলিলিটার। আর এইখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলারিটি, 0.1 মোলারিটি। এখন যদি বলা হয় যে এখানে আরো 50 মিলি বা 100 মিলি পানি যোগ করলে, তাহলে আরো ধরো কি 100 মিলি পানি যোগ করলাম, 100 মিলিলিটার পানি যোগ করলাম। পানি যোগ করলে দ্রবণের আয়তন কতটুকু হবে? 150 মিলি, 150 মিলিলিটার। তাহলে যদি 150 মিলিলিটার হয়, তাহলে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত হবে? তাহলে পানি যোগ করার পর মিশ্রণের আয়তন, এটা দ্রবণের আয়তন, দ্রবণটা 150 মিলি হয়ে গেছে। তাহলে এখানে ঘনমাত্রা কত? ঘনমাত্রা ইকুয়াল হোয়াট? তাহলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে S1টা হচ্ছে এখানে কি প্রাথমিক ঘনমাত্রা, S1 সমান 0.1 মোলারিটি, V1 হচ্ছে প্রাথমিক আয়তন 50 মিলিলিটার, V2 হচ্ছে কি 150 মিলিলিটার, S2 ইকুয়াল হোয়াট? তাহলে আমরা জানি S1 V1 ইকুয়াল কি S2 V2, তাহলে অতএব S2 ইকুয়াল কি দাঁড়াবে? S1 V1 ডিভাইডেড বাই কি V2 না, ডিভাইডেড বাই V2। S1 এর মান কত হবে? 0.1, 0.1, V1 50 আর V2 হচ্ছে কি 150। এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 3.1 কে 3 দ্বারা ভাগ করলে 0.0333 এরকম আসবে। এত কি মোলারিটি? এটা বোঝা গেছে সবার? এই সূত্রের প্রয়োগটা বোঝা গেছে? এটা হচ্ছে দ্রবণের লঘুকরণের সূত্র। দ্রবণের লঘুকরণ করলে ঘনমাত্রার কি পরিবর্তন হয়? তাহলে পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয়ের সূত্র। ওকে, নেক্সট একটা ম্যাথ দেখো তোমরা সবাই। এবার আমরা কি করব? মিউট করে নাও সবাই, যখন কথা বলবা শুধু তখনই কি করবা? মিউট অন করে দিলাম। যখন কথা বলবা শুধু তখনই কি আনমিউট করে কথা বলবা। আচ্ছা খেয়াল করো, একটা দ্রবণের মধ্যে ফেরিক হাইড্রোক্সাইড আছে, ফেরিক হাইড্রোক্সাইড। এখানে ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলারিটি আর আয়তন হচ্ছে আচ্ছা 70 মিলিলিটার। এখন এর মধ্যে যদি আমরা কি যোগ করি? পানি যোগ করি 30 মিলিলিটার, তাহলে মিশ্রণে বা পরিবর্তিত অবস্থায় দ্রবণের আয়তন হবে কি 100 মিলিলিটার। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, যদি বলা হয় পরিবর্তিত দ্রবণে পরবর্তীতে পানি যোগ করার পর দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে? পানি যোগ করার পর পরিবর্তিত অবস্থায় দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে? আচ্ছা এটা বুঝো।
আচ্ছা, প্রাথমিক অবস্থায় দ্রবণে ঘনমাত্রাটা কত? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? এটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এভাবে আমরা প্রকাশ করতে পারি মোলার ঘনমাত্রা। এটা এখানে S1 না হয় এটা কি হবে? আচ্ছা, S1 এই ধরলাম, এটা কি হবে? 0.2 এর 3 গুণ হবে। ফেরাস হাইড্রোক্সাইড যদি সম্পূর্ণরূপে এখানে আয়নিত থাকে তাহলে দ্রবণে হাইড্রোক্সিল আয়ন কতটুকু পাওয়া যাবে? 0.2 × 3 মোলারিটি হবে। এটা বুঝছো কি সবাই? আনমিউট করে কথা বলো, মারুফ রাব্বি কথা বলো। জি স্যার। হ্যাঁ, এটা কি বুঝছো না? আচ্ছা, ওকে। তাহলে এখানে দেখো ফেরাস হাইড্রোক্সাইড, এটা যদি কি আয়নিত হয় তাহলে এটার 1 মোল আয়নিত হলে 1 মোল ফেরিক আয়ন পাওয়া যাবে, আর কি 3 মোল হাইড্রোক্সাইড। ওকে, আচ্ছা 3 মোল হাইড্রোক্সিল পাওয়া যাবে। তাহলে এখানে যদি এটার ঘনমাত্রা 0.2 হয় তাহলে ফেরিক আয়নের ঘনমাত্রা কি হবে? 0.6 0.2 n হাইড্রোক্সিল হবে কি 0.2 n গুণন 3। ওকে, আচ্ছা, এটা 0.6 মোলারিটি হয়ে গেল। আর এখানে V1 টা কত? 70 মিলিলিটার। আর S2 ইকুয়াল হোয়াট? S2 ইকুয়াল বের করব, আর V2 ইকুয়াল কি 100 মিলিলিটার। তাহলে আমাদের জানা আছে S2 সমান সমান কি S1 V1 ডিভাইডেড বাই কি V2। এখানে S1 এর মান কত? 0.6 ইনটু কত? 70। V1 হচ্ছে 70 ডিভাইডেড বাই কি 100। এটা ক্যান্সেল। তাহলে 0.7 ইনটু কি 0.6, 6 × 42, তার মানে 0.0042 না, ভুল হলো। পয়েন্ট কি 42 হয়? এটা কি বুঝছো? 0.42 মোলারিটি হবে। বোঝা গেছে তোমাদের? এটা অ্যান্সার স্যার 0.042 হবে। 0.042। ইয়েস স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা কি বোঝা গেছে সবার? এখন দেখো এই ম্যাথটা যদি আমরা এভাবে করি যে আমাদের দুইটা দ্রবণ একসাথে মিশ্রিত করব আমরা, আজকের ম্যাথ 3 মনে করো, আগের দুটা 1 2। এখন দেখো এখানে আছে মনে করো, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, আর এখানে আছে মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের আয়তন মনে করো 10 মিলিলিটার, ঘনমাত্রা 0.1 মোলারিটি। আর এটার সাথে এটা আমরা যোগ করব, এটার ঘনমাত্রা মনে করো হচ্ছে কি 0.15 মোলারিটি, আর আয়তন মনে করো 5 মিলিলিটার। ওকে, এই দুটা মিশ্রিত করলে যে মিশ্রণ পাওয়া যাবে, মিশ্রণের আয়তন কত হবে? অবশ্যই 15 মিলি হবে। হ্যাঁ, দুটোর যোগফল। তাহলে এই দ্রবণে ক্যালসিয়াম আয়ন আগে যত মোল ছিল এই দ্রবণে, এখানেও তো ঠিক তত মোল থাকবে। এখানে কি থাকবে? ক্যালসিয়াম আয়ন থাকবে, ক্লোরাইড আয়ন থাকবে, অ্যামোনিয়াম আয়ন থাকবে, হাইড্রোক্সাইড আয়ন থাকবে। ধরো এগুলা পরস্পর আলাদা ভাবেই আছে। ওকে,
এখন যদি প্রশ্ন করা হয় মিশ্রণে পরিবর্তিত অবস্থায় আয়ন সমূহের ঘনমাত্রা কত, তাহলে মিশ্রণে আয়ন সমূহের ঘনমাত্রা কত? আয়ন সমূহের ঘনমাত্রা কত? আচ্ছা, আমরা যদি প্রথমে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা বের করি, তাহলে মিশ্রণে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কি হবে? পরিবর্তিত ঘনমাত্রা ধরো H2 ইকুয়াল কি আমাদের S1 V1 ডিভাইডেড বাই কি V2 জানা আছে না? এখানে প্রাথমিক অবস্থায় ক্যালসিয়াম আয়নের আয়তন কত ছিল? দ্রবণের আয়তন 10 মিলি, তার মানে V1 হচ্ছে কি 0.1, না 10 মিলি, V1 হচ্ছে এখানে 10 মিলি, আর S1 হচ্ছে কি 0.1, আর V2 হচ্ছে এটা 15 মিলি। তাহলে ক্যালসিয়ামের ঘনমাত্রা কত হবে? এটা 0.10, আর মিশ্রণের আয়তন হচ্ছে 15। কত হয়? কত আসে? 1 ডিভাইডেড বাই 15। স্যার 0.06। 0 শুধু 6 না আরো কিছু আছে? না 6 আছে স্যার, 0.67 লেখা যাবে। 67 এত কি মোলারিটি? এটা কি বোঝা গেছে? এই দ্রবণে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা হবে কত? 0.067 মোলারিটি। আচ্ছা, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে মিশ্রণে? তাহলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা সমান সমান কি লিখতে পারি? এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখতেছি। তাহলে H2 ইকুয়াল কি S1 V1 ডিভাইডেড বাই কি V2। তাহলে মিশ্রণের ক্ষেত্রে S1 হচ্ছে এখানে কত হবে বলো তো? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা এই দ্রবণে কত হবে? এমনি ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা আছে 0.1, তাহলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? 0.2, 2 গুণ হবে, যেহেতু ক্লোরাইড 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে 2 মোল ক্লোরাইড আছে, তাহলে এটা হচ্ছে 0.2 গুণন কি V1 হচ্ছে 10 ভাগ V2 কত 15, তাহলে এটা দ্বিগুণ হয়ে যাবে তাই না? 0.137 এরকম হবে কি 134? 0.13, হ্যাঁ 133। এই যে এটা যেহেতু 0.067 আছে, তাহলে এটা দ্বিগুণ করলে এটা হবে না? তাহলে এই 0.1333, হ্যাঁ ওইরকম আসবে 0.1333 আমরা কি 4 লিখতে পারি। ওকে, এটা বোঝা গেছে কি? আচ্ছা নেক্সট দেখো, তাহলে এই দ্রবণে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা একবারে লিখতেছি আমি। অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা H2 ইকুয়াল কি S1 V1 ডিভাইডেড বাই V2। S1 কত ছিল এখানে? এটা S1, অ্যামোনিয়াম আয়নের প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে 0.15। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অ্যামোনিয়াম আছে 1 মোল, প্রতি মোলে থেকে অ্যামোনিয়াম আয়ন কি 1 মোল পাওয়া যায় অ্যামোনিয়াম আয়ন, তাহলে এখানে 0.15 যদি হয় তাহলে এটা অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা কি হবে 0.15 গুণন কি 5, আয়তন হচ্ছে 5 মিলি, এটা V1, আর V2 কত হবে 15। ক্যালকুলেশন করলে কত হয়? আচ্ছা 0.5 হয় না? না কত আসতেছে 3, সে 0.05 0.05 রাইট 0.05। এটা কি বুঝছো? তাহলে এখানে হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটাও কি একই হবে, কারণ অ্যামোনিয়াম আয়ন যে পরিমাণে উৎপন্ন হবে, যত মল উৎপন্ন হবে, হাইড্রোক্সাইড আয়নও কি একই পরিমাণে উৎপন্ন হবে না? হ্যাঁ এই দ্রবণে হাইড্রোক্সাইডের ঘনমাত্রাও কি 0.15 হবে, আর আয়তনটা কি প্রাথমিক আয়তন 5 মিলি, পরিবর্তিত অবস্থায় আয়তন কি 15 মিলি। এই ম্যাথটা কি বোঝা গেছে সবার? ইয়েস স্যার।
আচ্ছা, এখন আসো যে আমরা দ্রাব্যতা গুণফল নীতি পড়বো। গতদিন কি দ্রাব্যতা গুণফল নীতির মূল বিষয়টা বলা হয়েছিল না? জি স্যার। দ্রাব্যতা গুণফল কি নীতিটা কি ছিল? আচ্ছা জিহাদ বলো, দ্রাব্যতা গুণফল নীতিটা কি ছিল? অসম্পৃক্ত দ্রবণ কখন হয়? স্যার যখন অধঃক্ষেপণ পড়ে। এই, না স্যার, যখন আয়নিক অসম্পৃক্ত দ্রবণ কখন হবে? স্যার যখন দ্রাব্যতার গুণফলের মান বেশি যখন হবে। স্যার আয়নিক গুণফলটা বেশি হবে কেআইপি লেস দ্যান কে। দ্রাব্যতা গুণফলের থেকে। ও এই সত্যটা। হ্যাঁ, দ্রাব্যতা গুণফলের থেকে আয়নিক গুণফলের মান কম হবে। আর সম্পৃক্ত দ্রবণ কখন হয়? রিয়াদ বলো। স্যার কেআইপি ইকুয়াল কেএসপি। যখন কেআইপি ইকুয়াল কি হয়? কেএসপি। কি হয়? আর কখন অধক্ষেপ? তখন সম্পৃক্ত দ্রবণ। অধক্ষেপ করার শর্ত কি? বা অধক্ষেপ কেআইপি গ্রেটার দেন কেএসপি। ইয়েস। যদি কেআইপি গ্রেটার দেন কি হয়? কেএসপি। এটাই কিসের শর্ত? কেএসপি। অধক্ষেপণের শর্ত। আর এই তিনটা বিষয় একত্রে কি বলা হয়? দ্রাব্যতা গুণফল নীতি। একত্রে এই তিনটা বিষয়কে কি বলা হয়? দ্রাব্যতা গুণফল নীতি। নীতি। এটা কি বোঝা গেছে? আচ্ছা, সলিউবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপাল। এখন আসো যে আমরা কখন একটা যৌগ দ্রবণে অধক্ষিপ্ত হবে, না সম্পৃক্ত অবস্থায় থাকবে, না অসম্পৃক্ত অবস্থায় থাকবে, এটা আমরা কেআইপি আর কেএসপি তুলনা করে করতে পারি। তাহলে কেআইপি ও কেএসপি তুলনামূলক কি ম্যাথ, এই তুলনা করে যে ম্যাথটা করব সেটাই হচ্ছে কি দ্রাব্যতা গুণফল নীতির ম্যাথ। এক্ষেত্রে একটা বিষয় দেখো, একটু আগে যে ম্যাথটা দিছিলাম মডেল 3 এর অনুরূপ একটা ম্যাথ দিচ্ছি। মনে করো এখানে আছে কি ফেরাস সালফেট, কি আছে? ফেরাস সালফেট। আর এর মধ্যে আমরা যোগ করতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি তাহলে একটা মিশ্রণ তৈরি হবে। একটা মিশ্রণ তৈরি হবে। এখন দেখো এটার মনে করো 0.2 মোলারিটি দ্রবণ আছে, ধরো কি ওই 50 মিলি ধরলাম। আর এটা হচ্ছে কি 0.1 মোলারিটি দ্রবণ, এটা ধরো হচ্ছে আচ্ছা 10 মিলি যোগ করবো। 5 মিলি 10 মিলি। তাহলে আমাদের মিশ্রণের আয়তন কত হবে? 60 মিলি। তাহলে এই 60 মিলি দ্রবণের মধ্যে সোডিয়াম আয়ন, হাইড্রোক্সাইড আয়ন, ফেরাস আয়ন, তারপর সালফেট আয়ন, এদের সবার ঘনমাত্রা বের করা যাবে না? ঘনমাত্রা বের করা যাবে তো? জি স্যার। আচ্ছা, এখন মনে করো এদের যদি যোগ করি এদের একটা বিক্রিয়া হবে। কি স্যার? ফেরাস সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া কি উৎপন্ন হবে? ফেরাস হাইড্রোক্সাইড আর সোডিয়াম সালফেট। হাইড্রোক্সাইড আর সোডিয়াম সালফেট। ফেরাস হাইড্রোক্সাইডের বর্ণ কি? সবুজ স্যার। সবুজ। তাহলে কি হবে? সবুজ বর্ণের তলানি পড়বে মেবি। আচ্ছা সবাই খেয়াল করো কি হবে? সোডিয়াম সালফেট, সোডিয়াম
সালফেট। সালফেট। বিক্রিয়া সমতা করলে এরকম হবে। এখানে সমতায় যাই থাক না কেন, এখানে যে সোডিয়াম আয়ন আছে, এই সোডিয়াম আয়ন এখানেই থাকবে। তাহলে আমাদের এই যে ফেরাস হাইড্রোক্সাইড, এটা কি সবুজ বর্ণের অধক্ষেপ পড়ে না? Yes, sir. Yes, sir. সবুজ বর্ণের অধক্ষেপ পড়ে। আচ্ছা, সোডিয়াম সালফেট পানিতে দ্রবণীয় হওয়ার কারণে এর অধক্ষেপ পড়বে না। ওকে। আচ্ছা, এখন এখানে প্রশ্ন হয়, আসলে যে অধক্ষিপ্ত হয় তার কেএসপির মান নির্দিষ্ট থাকে, তার কেএসপির মান সাধারণত কম থাকে। এর কেএসপি মনে করো ফেরাস হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কার, এটা কেএসপিটা কার? ফেরাস হাইড্রোক্সাইড। এর কেএসপির মান মনে করো 3.5 into 10 to the power minus 6, এটা কেএসপির মান। মিউট করে নাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় আসতে পারে, সামনে যে কোনো পরীক্ষায় আসতে পারে, খেয়াল করো। যদি কেএসপির মানটা এখানে জানা থাকে, তাহলে এই মিশ্রণে কেআইপির মানটা বের করা যাবে না? এটা মনে করো দেয়া আছে, তাপমাত্রা আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মনে করো মিশ্রিত করার সময় মিশ্রণের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অবস্থা কেআইপির মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে কেআইপি আর কেএসপি তুলনা করে আমরা বলতে পারবো যে দ্রবণে ফেরাস হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে কি পড়বে না। খেয়াল করো, প্রশ্ন হতে পারে, ধরো এই বিক্রিয়াটা এখানে লিখলাম না আমি, এটা বোঝার জন্য লিখলাম, প্রশ্ন হতে পারে গতে অথবা কি ঘতে, যে উদ্দীপকের মিশ্রণে ফেরাস হাইড্রোক্সাইড বা কোনো যৌগের অধক্ষেপ পড়বে কিনা। তাহলে মিশ্রণে অধক্ষেপ পড়বে কিনা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মিশ্রণের যে যৌগের কেএসপির মান দেয়া থাকবে শুধু তার কেআইপি আমরা বের করব। এখানে সোডিয়াম আয়ন আর সালফেট আয়ন, সোডিয়াম সালফেটের কেআইপি বের করে কিছু লাভ আছে? কারণ সোডিয়াম সালফেটের কেএসপি দেয়া নাই, দেয়া আছে কার কেএসপির মান? ফেরাস হাইড্রোক্সাইডের কেএসপির মান দেয়া আছে। তাহলে আমরা মিশ্রণে ফেরাস হাইড্রোক্সাইড এর কেআইপির মান বের করব শুধু। তাহলে মিশ্রণে ফেরাস হাইড্রোক্সাইডের কেআইপি যদি বের করতে চাই, ফেরাস হাইড্রোক্সাইডের কেআইপি, ফেরাস হাইড্রোক্সাইড, বুঝলাম, এটা আবার একটু বুঝাই দিন। আবার বলি, এই দুটো মিশ্রণ যোগ করলে তো কি এখানে দুইটা যৌগ তৈরি হবে, একটা ফেরাস হাইড্রোক্সাইড আর একটা সোডিয়াম সালফেট, তাই না? জি স্যার। তাহলে দুইটারই তো অধক্ষেপ পড়তে পারে, আমরা জানি না কোনটার অধক্ষেপ পড়বে, ঠিক আছে? আমরা জানি না কোনটার অধক্ষেপ পড়বে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, দুটারই কেআইপি বের করতে পারি। এখন দুইটারই কেআইপি বের করে কোনটার অধক্ষেপ পড়বে কি পড়বে না, এটার জন্য অবশ্যই কেএসপির মান জানা থাকতে হবে। জি স্যার। এখানে কেএসপির মান কার দেয়া আছে? ফেরাস হাইড্রোক্সাইডের। সোডিয়াম সালফেটের কেএসপির মান কি দেয়া আছে? না স্যার। তাহলে সোডিয়াম সালফেটের কেএসপির মান দেয়া নাই, এর আমরা কি কেআইপিও বের করব না, যার কেএসপি দেয়া থাকবে তার কেআইপি বের করব। কথাটা কি বুঝছো? জি স্যার। ফেরাস হাইড্রোক্সাইডের কেআইপি সংখ্যা কি হবে? ফেরাস আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা গুণন কি হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, আর হাইড্রোক্সাইডের আয়নের উপর কি হবে? স্কয়ার না? Yes sir, স্কয়ার হবে। কারণ ফেরাস হাইড্রোক্সাইড কি দুইটা আছে, এটাকে যদি আমরা আয়নিত করতাম তাহলে কি হইতো? ফেরাস আয়ন পাইতাম আর কি 2 হাইড্রোক্সাইড আয়ন পেতাম। 2 হাইড্রোক্সাইড আয়ন পেতাম। এই জন্য এই যে সহগগুলো সাধারণত ঘনমাত্রার ঘাত হয়। এখন আসো, আমরা যদি এই মিশ্রণের পূর্বে ফেরাস আয়নের ঘনমাত্রা কি ছিল? 0.2, তাই না? জি স্যার। আর মিশ্রণে ফেরাস আয়নের ঘনমাত্রা কত হবে এটা বের করতে পারলেই কি এখানে ফেরাস আয়নের ঘনমাত্রা বের করে বসাই দিতে পারবো। হাইড্রোক্সাইডের ঘনমাত্রা পূর্বে কত ছিল? 0.1, তাই না? মিশ্রণের মধ্যে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত সেটা বের করে এখানে যদি বসাই দেই,
তারপর ক্যালকুলেশন করলে কেআইপি এর মান পাবো না? জি স্যার। আচ্ছা, ফেরাস আয়নের ঘনমাত্রা কিভাবে লিখতেছি? এটা সমান সমান কি হবে? ওই S1 V1 ডিভাইডেড বাই কি V2 না? জি স্যার। তাহলে S1 হচ্ছে 0.2 গুণন কি, এটা 50 মিলি গুণন 50 ভাগ কত V2 কত, মিশ্রণের আয়তন 60, কত আসে ক্যালকুলেশন করে মানটা বলো। — 1.666 1.66 না, সরি স্যার, 0.166 0.166। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কি ফেরাস আয়নের ঘনমাত্রা আমি এখানে লিখলাম গুণন। এবার যদি আমরা হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের করি, হাইড্রোক্সাইডের ঘনমাত্রা সমান সমান কি হবে? এখানে খেয়াল করো, এই হাইড্রোক্সাইড এখানে আছে কি 0.1, এখানে কত হবে S1 V1 ডিভাইডেড বাই কি V2। S1 এখানে হচ্ছে 0.1 ইন্টু কত 10 ডিভাইডেড বাই কি হবে 60 মিশ্রণের আয়তন। তাহলে আচ্ছা 1/60 করলে কত হয়? 0.0625 0.0625। এর উপরে কি হবে স্কয়ার হবে না? হ্যাঁ। তাহলে এভাবে আমরা মিশ্রণে ফেরাস আয়নের ঘনমাত্রা বের করলাম, হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করলাম, বের করে মানটা এখানে বসাই দিলাম। এই যে কেআইপি সমীকরণে বসাই দিলেই আমরা কি পাচ্ছি, কেআইপি এর মান পাচ্ছি। কেআইপি এর মানটা কত আসে গুণ করে মানটা বলো। মোট আসে 6.51 6.51 ইন্টু 10 টু দি পাওয়ার -4। 10 টু দি পাওয়ার -4। আচ্ছা, এখানে কেএসপি এর মান যেটা আছে 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 -6। কেএসপি এর মানের থেকে কেআইপি এর মানটা বড় না ছোট? বড়। বড়। তাহলে যেহেতু ফেরাস হাইড্রোক্সাইডের কেএসপি এর মানের থেকে কেআইপি এর মান বড় হয়ে গেছে দ্রবণে, তাহলে অবশ্যই ফেরাস হাইড্রোক্সাইডের পদক্ষেপ পড়বে। বুঝা গেছে কি? এর সমস্যা স্যার হচ্ছে 2 ওএইচ আয়ন আছে না, এখানে শুধু আমরা ওএইচ আয়নের কিন্তু মানে ঘনমাত্রা বের করতে 2 দ্বারা স্যার এখানে গুণ হবে এখানে না। গুণ করবো না, কারণ এই যে এখানে কি ফেরাস হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সাইড আসতেছে না সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সাইড আসতেছে? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। তাহলে এখানে এই বিষয়টা এখন মাথা থেকে আগে আউট করো। এই দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত হবে? ধরো এটা বিক্রিয়া করেনি, তাহলে এই মিশ্রণে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কি হবে? এই 0.0625 হবে না? জি স্যার। তাহলে এখানে 0.0625 এই বসাবো। আর এটা 2 দ্বারা কখন গুণ করতাম? যদি ফেরাস হাইড্রোক্সাইডের ঘনমাত্রা থেকে আমরা হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করতাম। বিষয়টা কি বুঝছো? এখানে ফেরাস হাইড্রোক্সাইডের ঘনমাত্রা থেকে আমরা হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করতেছি না, কাজেই এখানে কি স্যার কিন্তু একটা কোশ্চেন থেকেই যায় স্যার, যদি সবগুলো তো এক জায়গাতেই আসতেছে, তো ওখানে তো সবগুলো এক জায়গাতেই থাকবে। বুঝলাম না এটা, শোনো, হাইড্রোক্সাইডের উৎস কি? এখানে হাইড্রোক্সাইড, এই মিশ্রণে হাইড্রোক্সাইড আয়নের উৎস কি? ফেরাস হাইড্রোক্সাইড না সোডিয়াম হাইড্রোক্সাইড? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা অনুসারে এখানে কি দ্রবণে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা থাকবে। আর আমাদের আয়নিক গুণফলের সংজ্ঞা কি? ধরো এখন আমরা ফেরাস হাইড্রোক্সাইডের দ্রবণে ফেরাস আয়ন আছে আর হাইড্রোক্সাইড আছে, আর হাইড্রোক্সাইড আয়নের কি করতেছি, দ্রব্য আয়নিক গুণফল বের করতেছি। তাহলে আমরা বের করতেছি মূলত ফেরাস হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল। তাহলে ফেরাস হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল যদি বের করি, তাহলে এখানে এরা পরস্পর যুক্ত হয়ে ফেরাস হাইড্রোক্সাইড যদি তৈরি করে, ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করে, কতটুকু ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করতে পারবে? এখানে
এই ফ্রাস আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রার উপর নির্ভর করবে অধক্ষিপ্ত কতটুকু হবে। তাহলে সকল ফ্রাস আয়ন এখানে অধক্ষিপ্ত নাও হতে পারে, কোনো একটা লিমিটিং যদি হয় তাহলে লিমিটিংটা সম্পূর্ণরূপে আয়নিত হবে, অন্যটা আয়নিত হবে না। তারপরেও দ্রবণে আমাদের আয়নিক গুণফলের সংজ্ঞা কি? দ্রবণে কোন দ্রবের ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফলকে কি বলা হয়? ওই দ্রবের আয়নিক গুণফল বলে। তাহলে এখানে ফ্রাস হাইড্রোক্সাইড এর আয়নিক গুণফলটা কি হবে? দ্রবণে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা তার উপর কিন্তু কি স্কয়ার হবে, যেহেতু আমরা এবার কি ফ্রাস হাইড্রোক্সাইডের কি করতেছি, আয়নিক গুণফল বের করতেছি। উল্টা ভাবে চিন্তা করো, তাহলে একটা ফেরাসের সাথে হাইড্রোক্সাইড দুইটা মিলেই কি হবে? ফ্রাস হাইড্রোক্সাইড তৈরি হবে। এরকম বিষয়টা লাইক ডিজলভ লাইক, যেরকম সেরকম মানুষের সাথেই মিশবে, বুঝছো কি? আচ্ছা, নিয়মটাই নীতিটাই কি এটা? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি পোলার যৌগগুলো কোথায় দ্রবীভূত হবে? পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। আর অপোলার যৌগগুলো অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। পোলার যৌগগুলো অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে না, আর অপোলার যৌগগুলো পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না। এটাই হচ্ছে লাইক ডিজলভ লাইক নীতি। লাইক নীতি। তো ইয়েস স্যার। আচ্ছা, আমরা এটাতে ফিরে আসি, একটু ডিস্টার্ব হলো। তাহলে আমাদের কেআইপি সমান সমান এখানে কি দাঁড়াচ্ছে? লেড আয়ন গুণন কি সালফেট আয়ন। আচ্ছা, এখানে লেড আয়নের ঘনমাত্রাটা যদি আমরা বের করি, একবারে হচ্ছে কত? S1 V1 ডিভাইডেড বাই কি V2। এটা মিশ্রণের মধ্যে লেড আয়নের ঘনমাত্রা। তাহলে মিশ্রণে লেড আয়নের ঘনমাত্রা হওয়ার আগে, মিশ্রিত হওয়ার আগে ঘনমাত্রা কত ছিল? 0.025। আর মিশ্রিত হওয়ার আগে আয়তন ছিল 10, আর মিশ্রিত হওয়ার পর আয়তন হয়ে যাচ্ছে কি 15। কত আসে এটা বের করো তো। 0.01666 0.167 মোলারিটি ধরা যায়। আচ্ছা, সালফেট আয়নের ঘনমাত্রা কত হবে? সালফেট আয়ন এটা একইভাবে S1 V1 ডিভাইডেড বাই কি V2। তাহলে সালফেট আয়ন কোথা থেকে আসছে? অ্যামোনিয়াম সালফেট থেকে আসছে না? অ্যামোনিয়াম সালফেটের প্রাথমিক ঘনমাত্রা ছিল 0.05, তাহলে 0.05। আয়তন কত ছিল? 5 মিলি ডিভাইডেড বাই দুইটা যোগ করার পর মিশ্রণের আয়তন হবে 10 আর 5 15 মিলি। কত আসে এটা? 0.0167 স্যার। আগেরটাই স্যার। একই রকম আগেরটাই। আসছে, তাৎকালীয় ভাবে একই রকম আসছে, একই রকম নাও আসতে পারে। যদি লেড সালফেট থেকে লেড আয়ন আর সালফেট আয়ন পাইতাম তাহলে ঘনমাত্রা একই হইতো, কিন্তু যেহেতু আলাদা আলাদা যৌগ থেকে লেড আয়ন আর সালফেট আয়ন আসছে, এদের ঘনমাত্রা আলাদাও হতে পারে, একই হতে পারে। তাহলে লেড আয়নের মিশ্রণে ঘনমাত্রা হচ্ছে কি 0.0167 গুণন সালফেট আয়নের ঘনমাত্রা হচ্ছে কি 0.0167। কত আসে? কত আসে? 2.78 into 10 to the Inverse. 10 to the power minus 4. 4। আচ্ছা, এই মানটা এই মানের থেকে কেএসপি এর মান, এটা কেএসপি, কেএসপি এর মানের থেকে বড় না ছোট? মানে থেকে স্যার ছোট স্যার, এখানে বড় 10 to the power minus 4 আর এটা 10 to the power minus 10। তার মানে স্যার এখানে ইনভার্সটা বোঝা যায় না তো। 10 ইনভার্সটা এখানে বোঝা যাচ্ছে না। 10 to the power minus 10 বোঝা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে অতএব যেহেতু কেআইপি এর মানটা কি হয়ে গেছে, গ্রেটার দ্যান কেএসপি না? জি স্যার। গ্রেটার দ্যান কেএসপি।
কাজেই পদক্ষেপ লেড করবে। সালফেটের কি অদক্ষেপ করবে। এটা কি বোঝা গেছে তোমাদের? হ্যাঁ স্যার। এই দ্রাব্যতা গুণফল নীতির এই ধরনের ম্যাথ গুলো থাকতে পারে। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় এরকম একটা ম্যাথ, আজকের মডেল মনে করো এটা কি 5, এর আগেরটা মনে করো মডেল 4। আচ্ছা, এটা একটা মনে করো অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ। তাহলে তাপমাত্রা যেহেতু 25 ডিগ্রি আছে, অসম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা মনে করো 0.025 মোলারিটি। এটা ধরো হচ্ছে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি এর মান, আচ্ছা কেএসপি এর মান, কেএসপি এর মান হচ্ছে আমরা দিলাম মনে করো 2.6 into 10 to the power minus 3, এটা কেএসপি এর মান। ওকে, এখন যদি বলা হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি যদি এটা হয়, তাহলে এই দ্রবণটা সম্পৃক্ত না অসম্পৃক্ত বের করা যাবে না? না কোনো অদক্ষেপ ক্ষেত্রে বের করা যাবে না? তাহলে আমরা এই দ্রবণের কেআইপি এর মানটা বের করব। কেআইপি কত আসবে ডাইরেক্ট এখানে, এখানে কিন্তু অন্য কোনো দ্রবণ থেকে অ্যালুমিনিয়াম আর হাইড্রোক্সাইড আসবে না, এই দ্রবণ থেকে আসবে। তাহলে এখানে কেআইপি সমান সমান কি হবে? অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা গুণন কি হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, তার উপরে কি হবে? কিউব হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়াম আয়ন প্লাস কি 3 হাইড্রোক্সাইড আয়ন মিলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়, তাই না? এটার ঘনমাত্রা যদি 0.025 হয়, তাহলে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা কি হবে? 0.025 হবে, বাট হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা কি হবে? 3 গুণ, 3 ওটার সাথে 3 গুণ স্যার। তাহলে 0.075 0.075 হচ্ছে। তাহলে এই মানটা এখানে বসায় দাও, 0.025 গুণন কি 0.075, তার উপরে কি কিউব করলে কত আসে মান? (1.875 into 10 inverse 3) 875 into 10 ইনভার্স কি 3। মানটা বড় না ছোট? কেএসপি এর মানের থেকে বড় না ছোট? এবার 10 এর পাওয়ার -3 10 এর পাওয়ার -3 একই, বাট এটা 2.6 আর এটা 1.87। কেএসপি মান বড়, ছোট স্যার। কেএসপি মান বড় আর কেআইপি টা কি ছোট। তাহলে যেহেতু কেআইপি লেস দেন কি হয়ে যাচ্ছে? কেএসপি হয়ে যাচ্ছে। তাহলে দ্রবণটা কি অবশ্যই অসম্পৃক্ত। জি স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে অসম্পৃক্ত দ্রবণ। আমি একটু অন্য বিষয়গুলো ইরেজ করে দিচ্ছি, শুধু ম্যাথটাই রেখে দিলাম। তাহলে আমরা কোনো একটা দ্রবণ সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা কেআইপি আর কেএসপি এর মানের তুলনা করেই বলতে পারবো। আচ্ছা, এই ম্যাথটাকে এবার আমরা কি মনে করো, ম্যাথটার কোশ্চেন যদি এরকম করি যে এই দ্রবণটি সম্পৃক্ত করতে, সম্পৃক্ত করতে কত মিলিগ্রাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে? কি করবা বলো তো? আগে কি করব? যদি দ্রবণটা সম্পৃক্ত করি, তাহলে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে সেটা বের করা যাবে না? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা কি কেএসপি থেকে পাওয়া যাবে। তাহলে এখানে কেএসপি সমান কি লেখা যায়? জি স্যার।
এটা কি 4 পদী যৌগ, তার মানে কি 27 s টু দি পাওয়ার কি 4 লেখা যায় না, একবারে লিখলাম। জি স্যার। তাহলে s সমান সমান কত হবে? ksp ডিভাইডেড বাই কি 27 পাওয়ার কত হবে? 1/4 না? 4 1/4। ksp এর মান তো দেয়া আছে 2.6 into 10 to the power minus 3 divided by কি 27 পাওয়ার হয়ে যাবে কত 1/4। কত আসে মানটা? জিরো 0.099 আছে স্যার। 099 মোলারিটি। 99 আছে। আচ্ছা ওকে। হ্যাঁ এখানে একটা বিষয়, এই যে কত মিলিগ্রাম দ্রবীভূত করতে হবে এটার জন্য কিন্তু এখানে আয়তনটা জরুরি, আয়তনটা জানা জরুরি। কারণ আয়তন কম বেশি হলে তো কি কম বেশি কি দ্রবের পরিমাণটা কম বেশি হয়ে যাবে। তাহলে ধরো এখানে এটা হচ্ছে কি 1200 মিলি একটা দ্রবণ, 1200 মিলিলিটার একটা দ্রবণ। এটা তোমরা ম্যাথটা তুলে নাও। তাহলে 1200 মিলি যদি দ্রবণ হয় তাহলে এখন কি যদি দ্রবণের ঘনমাত্রা 0.099 মোলারিটি করতে হয় তাহলে কত গ্রাম দ্রবীভূত করতে হবে? ডাব্লিউ সমান কি আমাদের জানা আছে, এসএমভি ডিভাইডেড বাই কি 1000 জানা আছে না? জি স্যার। তাহলে এই সূত্র থেকে আমরা ভরটা বের করতে পারবো কত এখানে কত গ্রাম সম্পৃক্ত করার আগে কত গ্রাম আছে আর সম্পৃক্ত করতে গেলে কত গ্রাম লাগবে বের করা যাবে না? তাহলে অসম্পৃক্ত দ্রবণে কতটুকু আছে সেটা আগে বের করি। তাহলে অসম্পৃক্ত দ্রবণে তাহলে ডাব্লিউ সমান কি এসএমভি ডিভাইডেড বাই 1000, এস টা হচ্ছে কত 0.025 ইনটু কি 1200 ডিভাইডেড বাই কি 1000। ক্যালকুলেশন করো। স্যার এম এর মানটা বসালেন না? তো এম হচ্ছে আণবিক কত? আণবিক ভর, আণবিক ভর স্যার অ্যালুমিনিয়াম হচ্ছে 27 আর 51 78। হ্যাঁ এটা বসাতে হবে। 78। বসো। একটু ফাস্ট বলো। 1 মিনিট স্যার। 2.34 2.34 গ্রাম। 34 গ্রাম। তার মানে অসম্পৃক্ত দ্রবণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ছিল 2.35 গ্রাম 34 গ্রাম। এখন সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা তো করতে হবে 0.099 মোলারিটি। তাহলে সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম দ্রবীভূত করতে হবে সেটা বের করা যায়। তাহলে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি ডাব্লিউ সমান কত আসবে? সম্পৃক্ত দ্রবণে ডাব্লিউ সমান একবারই লিখতেছি এসএমভি ডিভাইডেড বাই 1000। এস হচ্ছে কত 0.099 গুণন এম হচ্ছে 78 আর দ্রবণের আয়তন কি ওই 1200ই থাকবে, পরিবর্তন হবে না, সামান্য যোগ করলে ডিভাইডেড বাই 1000 কত আসে? স্যার 9.2664। 9.2664। আচ্ছা 9.266 ধরলাম। আচ্ছা এটা কি বুঝছো তোমরা? তাহলে সম্পৃক্ত দ্রবণে লাগবে 9.266 গ্রাম আর অসম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত আছে 2.34 গ্রাম। তাহলে অতএব অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে কত? 9.266 থেকে এটা বিয়োগ করো 6.93। 6.93 কে মিলিগ্রাম করে নাও, 1000 দ্বারা গুণ করো। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে, দ্রবণটা সম্পৃক্ত করতে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব
তাহলে 9.26 6930 মাইনাস 2.34 কত আসে? 6 পয়েন্ট 6 পয়েন্ট কত আসে? 92 গ্রাম। তাহলে গ্রাম কি 9 to মিলিগ্রাম 6 করো? 6920 এত কি গ্রাম হবে না মিলিগ্রাম? মিলিগ্রাম স্যার। এটা কি বোঝা গেছে তোমাদের? আর যদি আমরা গ্রামে রাখি দিই, এখানে তো হ্যাঁ, জি স্যার। প্রশ্নটাই করা হচ্ছে কত মিলিগ্রাম, ও তাহলে এই জন্য বুঝলাম। মিলিগ্রাম করতে হবে। তাহলে আগে গ্রামে গ্রামটার বের সাথে স্যার করবো। হ্যাঁ বলো। গ্রামের সাথে কি হাজার গুণ করতে হবে 1000? এই প্রশ্ন করলে তোমার কে ইন্টারমিডিয়েট কার্মিক্যাল কলেজ থেকে বের করে দেওয়া হবে। গ্রাম থেকে মিলিগ্রাম কত কিভাবে করতে হয় জানো না? হ্যাঁ অবশ্যই 1 গ্রাম সমান কি 1000 মিলিগ্রাম। আজকে এই পর্যন্তই থাক, এগুলাই দেখো। এখন যে বিষয়টা হচ্ছে অনেকে জয়েন করেনি। স্যার রেকর্ডটা দিয়ে